প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসাইন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে অটিজম। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি হচ্ছেন ডাক্তার তোশিবা রহমান, শিশু বিশেষজ্ঞ, শিশু বিকাশ কেন্দ্র, ঢাকা মেডিকেল কলেজ। চলে যাচ্ছি দর্শক মূল আলোচনায়। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেটি হচ্ছে, আমি ইতিমধ্যেই বলে দিলাম যে অটিজম নিয়ে কথা বলবো, এবং এটি কিন্তু এমন একটি সমস্যা যেটি হচ্ছে একটি শিশু, তার পরিবার এবং তার আশপাশের সবগুলো মানুষকে আসলে নানাভাবে ব্যথিত করে, এক ধরনের অস্বস্তিকর পরিবেশের মধ্যে আসলে ফেলে দেয়। তো এই অটিজম নিয়ে একটু কথা বলবো আপনার সাথে বিস্তারিত। অটিজম বলতে আসলে কি বোঝানো হয়? একজন বিশেষজ্ঞ হিসেবে এটিকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? অটিজম শব্দের অর্থ হলো এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ আমাদের শিশুরা যখন গর্ভে থাকে, আমাদের ব্রেন যখন তৈরি হতে থাকে, তখন আমাদের যে ব্রেনের ছোট ছোট সেলগুলো আছে সেগুলো তৈরি হতে থাকে। সেই সেলগুলো তৈরির সময় যদি কোনো ডিসঅর্ডার থাকে, তবে সেটাকে আমরা বলি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ নিউরনগুলোর ডেভেলপমেন্ট বা বিকাশে যদি কোনো সমস্যা থাকে। অনেকেই অনেক সময় এটাকে অসুখ বলে থাকে, একটা জটিল রোগ বলে থাকে। আসলে এটি কিন্তু রোগ নয়। আমরা বিশেষজ্ঞ হিসেবে আমরা এটা বলি এটা একটা কন্ডিশন, যে কন্ডিশনটাকে আমি মডিফাই করতে পারবো আমরা ট্রিটমেন্টের মাধ্যমে, তার ডায়েটের মাধ্যমে, তার স্ট্রাকচার রুটিনের মাধ্যমে, যে কোনো থেরাপির মাধ্যমে তাকে তার যে সিমটমসগুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেগুলোকে আমরা কিন্তু মডিফাই করতে পারবো। এবং বলা হয় যে এটা একটা কন্ডিশন এই কারণেই যে এটার কোনো স্পেসিফিক কারণ কিন্তু এখনো পর্যন্ত নির্ণয় বা নির্ধারিত বা গবেষণা এখনো বলছে না, এস্টাবলিশ কোনো কজ কিন্তু এখনো আমাদের নির্ণয় হয়নি। এবং মাল্টিফ্যাক্টরিয়াল এটার সাথে জড়িত, সেই জন্য বলা হচ্ছে এটা একটা কন্ডিশন এবং একটি ডিসঅর্ডার। যেহেতু আপনি বলেছেন যে সেভাবে কারণ আসলে জানা যায়নি, তো নিশ্চয়ই রিসার্চ করে বা এতদিনের পরীক্ষা নিরীক্ষা বা পড়াশোনার পরে কিছু বিষয় নিশ্চয়ই, বা ফ্যাক্টর যেগুলো সাধারণত আমরা বলে থাকি, সেটি তো নিশ্চয়ই নির্ধারণ হয়েছে। সাধারণত কি কি কারণে সেটা হয়ে থাকে বা কি কি ফ্যাক্টর এখানে জড়িত আছে? মেডিকেল সায়েন্স হচ্ছে যখন কোনো স্পেসিফিক কারণ খুঁজে না পাওয়া যায়, তখন আমরা বলি মাল্টি ফ্যাক্টর এটার সাথে জড়িত। সেই ক্ষেত্রে আমরা যদি বলি গর্ভ অবস্থায় মায়ের যদি কোনো দুশ্চিন্তা থাকে, বা মায়ের যদি নিউট্রিশনের কোনো সমস্যা থাকে, জটিল কোনো রোগ থাকে, গর্ভের সময় মানে ডেলিভারির সময়, গর্ভের পরবর্তী সময়টা যদি দেখা যায় বাচ্চার ওজন কম, জন্মের ওজন কম, বা আমরা সাধারণত বলি যে 40 সপ্তাহে একটা শিশু ডেলিভারি হওয়ার কথা, তার আগেই যদি শিশুটির জন্ম হয়ে যায়, বা জন্মের সময় বাচ্চাটা দেরিতে কান্না করেছে, বা ব্রেস্ট ফিডিংয়ে যদি আমরা দেখি যে কলোস্টাম আমরা বলি হাফ অ্যান আওয়ারের মধ্যে এস্টাবলিশ করতে, 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে, সেগুলো কিন্তু চলে আসে। এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টরের কারণেও কিন্তু অটিজমের কারণগুলো আরও বেশি কিন্তু স্টিমুলেটেড বা অ্যাগ্রাভেটেড হয়। যেমন বর্তমান যুগে আমরা দেখছি যে আমরা ইলেকট্রনিক ডিভাইসের প্রতি কিন্তু অনেক আসক্তি। এনভায়রনমেন্টাল যে কজগুলো আছে, আমরা শিশুকে সময় দিতে চাই না, আমরা একটা ডিভাইস দিয়ে বাচ্চাকে বসিয়ে রাখি, বা বাচ্চার সাথে ইন্টারাকশন করি না, তার সাথে খেলি না, কথা বলি না। বাচ্চা যখন খেলে তার সাথে আমরা তার সঙ্গে খেলি না, বা যখন কোয়েশ্চেন করতে আসে আমরা বলি যে কেন এত প্রশ্ন করছো, আমরা সিলি প্রশ্ন বলে বাচ্চাকে কিন্তু একটু ইগনোর করি। তখন হয় কি, শিশু বুঝে না যে টু ওয়ে কমিউনিকেশন জিনিসটা কি। এবং অটিজম মানে হলো যে কমিউনিকেশনেরই একটি প্রবলেম। সো এই কারণগুলো বলা হচ্ছে। এছাড়াও বলা হচ্ছে যে জেনেটিক বিশাল বড় একটি ফ্যাক্টর, জেনেটিক কজগুলো এটার পিছনে। এবং কিছু সিনড্রোম আছে, যেমন ডাউন সিনড্রোম, এই সিনড্রোমের বাচ্চাদের কিন্তু অটিজম হওয়ার লক্ষণ এবং মাত্রা অনেক বেশি থাকে। এছাড়া আছে একটি ফ্রেজাইল এক্স সিনড্রোম নামের একটি সিনড্রোম, এগুলো গবেষণা বলছে। আরেকটি বিষয় একটু বলতে চাই যে বাবার বয়স বলছে যে অ্যাডভান্স প্যাটার্নাল এইজ যদি হয়, আমরা সবসময় যে কোনো রোগেই বলি যে নারীদের সমস্যা বা মায়ের কারণে বাচ্চাটা এরকম হয়েছে, বা মায়ের এটা এক ধরনের মিথ আছে যে মায়ের বয়স বেশি, সেই জন্য হয়তো শিশুটা একটু মায়ের কোনো দোষ আছে, সেই দোষ থেকে এসেছে। কিন্তু অটিজমে বলেছে যে কোনো বাবার বয়স যদি 40 বা 45 ঊর্ধ্বে হয়, সেক্ষেত্রে দেখা গিয়েছে যে অটিজমের সংখ্যাটা সেই পরিবারে বেশি। আচ্ছা আচ্ছা, তার মানে অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে। তো একটা শিশু, সেই শিশুটি অটিজম আছে, এটি বোঝার মতো লক্ষণগুলো আসলে কখন থেকে বোঝা যাবে এবং কি দেখে বুঝবে, বা কোন সময়টাতে আসলে তাকে লক্ষ্য করবে এবং জায়গা মতো তাকে নিয়ে যাবে, এটি যদি একটু বলতেন। অটিজম হলো 3টি কম্পোনেন্ট দিয়ে তৈরি। মানে অটিজমের ফিচার্সগুলো আসবে 3টি কম্পোনেন্টে: সোশ্যালাইজেশন, কমিউনিকেশন এবং বিহেভিয়ার। সোশ্যালাইজেশন মানে হলো আমি শিশুটিকে ডাকছি, শিশু আমার দিকে তাকাবে না, অনেক জোরে জোরে ডাকছি, অনেকক্ষণ ধরে ডাকছি, শিশু আমার দিকে তাকাবে না। কিন্তু সামান্য একটি শব্দ, যে শব্দটার প্রতি তার একটা আসক্তি আছে, সেই শব্দটা খুব মৃদু হলে
হলেও দেখা গিয়েছে যে আমরা বা নর্মাল শিশু হয়তো সেটাকে বদারই করছে না বা ইগনোর করছে, ওই শিশুটা কিন্তু তৎক্ষণাৎ ওই সোর্স অফ সাউন্ড কোথায় হচ্ছে সেটার জন্য সেই অটিজমের শিশুটা চলে যাবে। আবার কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে তাদের ভার্বাল নন ভার্বাল দুইটাই। যেমন আমি এখন আপনার সঙ্গে কথা বলে কিন্তু কমিউনিকেশন করছি, আর আপনি মাঝে মাঝে গেস্টার করছেন, মানে মাথাটাকে একটু নোট করছেন। তো অটিজম বাচ্চাদের ভার্বাল নন ভার্বাল, মানে ওরা গেস্টার, পোস্টার বা ইশারার মাধ্যমেও মনের ভাব প্রকাশ করতে পারে না, আবার শব্দ তৈরির মাধ্যমেও পারে না। এটা হচ্ছে কমিউনিকেশন। আর বিহেভিয়ার বলতে আমরা বোঝাই যে কোনো একটি কাজ একই রকম করে বারবার করে সে করতে থাকবে। যেমন তার হাতে যদি একটি গাড়ি থাকে, তাহলে দেখা যাবে পুরো গাড়িটা দিয়ে সে খেলছে না, গাড়ির যে চাকাটা আছে এটাকে কন্টিনিউয়াস সে স্পিনিং করছে। বা বাচ্চাটা হয়তো ফ্লোরের মধ্যে হাঁটছে, এখান থেকে ওখানে যাচ্ছে একটা ওয়ের মাধ্যমে, মানে আছে না যে এখান থেকে ওখানে যাবে একটু ডিফারেন্ট ওয়েতে যাবে, সেকেন্ড স্টেপটা তার একটু ডিফারেন্ট হবে, এরকম না। ওরা খুবই প্রিঅকুপাইড থাকে এবং খুবই স্ট্রাকচার্ড একটা রুটিন ফলো করার একটা প্রবণতা থাকে, একই দিকে ফোকাস থাকবে। এবং দেখা যাবে একটা কলম হাতে দিলাম, কলমের হয়তো ক্যাপটা আছে, হয়তো ক্যাপটা বারবার লাগাচ্ছে, খুলছে, অথবা কলমটাকে সেই রকম করে করে নাড়িয়ে নাড়িয়ে খেলছে, মানে যে খেলাটা অন্য কোনো স্বাভাবিক শিশু এইভাবে খেলবে না। এগুলোকে বলি আমরা আচরণ। এছাড়াও আচরণে আরও কিছু পঞ্চ ইন্দ্রিয়ের সমস্যা থাকে, যেমন তাদের সেন্সরি অনেক প্রবলেম থাকে। যে কোনো শব্দ দেখা যায় যে সে অতিরিক্ত নিবে না, যেমন গাড়ির হর্ন, কোনো কোনো শিশু দেখা যায় যে আজানের শব্দ কিন্তু আমাদের সবার জন্য একটি মানে নর্মাল সাউন্ড, কিন্তু যেই শিশুটার সেন্সরি প্রবলেম থাকে যে জোরে আওয়াজ তার ব্রেইনের মধ্যে অনেক জোরে যায়, যেমন একটা বিশাল বড় একটা ট্রাক আমার কানে এসে একটা হর্ন দিলে আমার কাছে ঠিক যেরকম লাগবে, আমি যে রিয়াকশনটা করব, জাস্ট নর্মাল হয়তো ফ্যানের আওয়াজ বা আজানের আওয়াজটা ওই শিশুর ব্রেইনে অতটুকু হাই ফ্রিকোয়েন্সিতে যায়। এবং এই যে সেন্সরি প্রবলেমগুলো, এগুলো আসলে প্রকাশ পায় তার বিহেভিয়ারের মাধ্যমে। হুট করে প্যারেন্টসরা বলে কি আমার বাচ্চা কিন্তু ভালো আছে, হুট করে হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে কাউকে ধাক্কা দেয়, হঠাৎ করে কামড় দেয়, বা হঠাৎ করে কান্না করতে থাকে, হঠাৎ করে জোরে জোরে হাসতে থাকে, কেন করে আমি জানি না। হয়তো কোনো একটা স্মেল তার নাকে আসছে, সেটা সে নিতে চাচ্ছে না বলে সেই বিহেভিয়ারটা দেখাচ্ছে। কোনো সাউন্ড বা কোনো টাচ, কোনো একটা ড্রেসের ফ্যাব্রিক্সে হয়তো তার কোনো সেন্সরি প্রবলেম আছে, প্যারেন্টস সেটা হয়তো বা নোটিফাই করে নাই। সো এগুলো খুব আসলে জটিল এবং গভীরভাবে এগুলো আসলে আপনাদের কাছে যখন রোগীরা আসে বা প্যারেন্টসরা আসে, তখন কি তারা এই জাতীয় সমস্যা নিয়ে আসে? আমরা কিন্তু অনেক সময় দেখি যে যখন শিশুদের কথা বলার সময় থাকে, ওই সময়টা যখন কথা আসে না বা কথা বলে না, তখনই বাবা মায়েরা নোটিস করে। তার আগে বা আপনি যেসব আচরণগত বা ব্যবহারের সমস্যা বললেন, সেগুলো কি বাবা মায়েরা আসলে বুঝতে পারেন? এটি কি মনে হয়? আসলে বাবা মারা তো বুঝতে পারে না যে তার কন্ডিশনটা কি। বাবা মারা প্রথমে বলে যে আমার বাচ্চাটা প্রচন্ড রকমের অস্থির, কোনোভাবেই তাকে আমি রাখতে পারি না, আর তাকে আমি বুঝতে পারি না, হঠাৎ করে সে ঠান্ডা থাকে, হঠাৎ করে সে কেন আবার টেম্পার লুজ করে, এটা একটা। আরেকটা বলে যে সমবয়সী অন্য শিশুরা তো অনেক কথা বলছে, আমার শিশু কেন কথা বলছে না, এই একটা গ্রুপ। আরেকটা গ্রুপ আসে যে আমার বাচ্চা 1.5 বছর বা 2 বছর বয়স পর্যন্ত ভালো ছিল, হঠাৎ করে তার স্পিচ এবং তার বিহেভিয়ারগুলোর আমি চেঞ্জ দেখতে পেয়েছি, এবং তার স্পিচ আগে যতটুকু ছিল, যে কথাগুলো বলতো, যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, সেটা দিনে দিনে খারাপের দিকে চলে যাচ্ছে। তখনই কিন্তু প্যারেন্টসরা আসে। এবং আরেকটা বয়সে আসে যখন স্কুল গোয়িং, যে এখন আমি স্কুলে দিতে পারছি না কারণ সে কথাই বলে না, যেহেতু সে কথা বলে না আমি কিভাবে স্কুলে দিব। তখন দেখা যায় যে ফুল হিস্ট্রি নেওয়ার পরে কিছু ইনভেস্টিগেশনস আছে এবং বাচ্চার কিছু পারফরমেন্স টেস্ট করার পরে আমরা দেখি যে তার মধ্যে আসলে অটিজম আছে। এবং সেই অটিজম শুধু থাকলেই হয় না, সেটার মাত্রা আছে কিন্তু আমাদের মৃদু, মাঝারি এবং তীব্র মাত্রার। ওই আমরা সাধারণত মৃদু মাত্রার যে শিশুরা ডায়াগনোসিস হয় তাদেরকে আমরা বলি নর্মাল স্কুলে দিতে, এবং কিছু আচরণগত আমরা পরিবর্তন, তার ডায়েট, তারপরে তার ইলেকট্রনিক ডিভাইসের প্রতি অ্যাডিকশন আছে কিনা, তার স্লিপ প্যাটার্নটা কীরকম, তার ডেইলি একটা স্ট্রাকচার রুটিন আমরা করে দিই। এবং আমরা অবশ্যই বলি যে বাচ্চাকে চেঞ্জ করার জন্য প্যারেন্টসকে চেঞ্জ হতে হবে, ফ্যামিলিকে চেঞ্জ করতে হবে। আর যারা একটু মাঝারি বা তীব্র মাত্রা, তাদের অনেক সময় মেডিকেশন লাগে, কিছু স্পেশাল ইনভেস্টিগেশনস লাগে, সেগুলো দেখার পরে আমরা সাধারণত ওদের জন্য যে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল বা প্ল্যান সেটা আমরা দিয়ে থাকি। আপনি তো বললেন যে যারা মৃদু মাত্রায়, তাদেরকে নিয়ে খুব বেশি চিন্তিত হবার মতো কিছু নাই, কিন্তু মডারেট এবং সিভিয়ার এই দুই মাত্রার যেটা হয়, এটার মেডিকেশনের পাশাপাশি নিশ্চয়ই কোনো বিষয়ে খুব বেশি মাত্রায় সচেতন হতে হয় বাবা মাকে। সেগুলো আসলে কোন
কোন জায়গাগুলোকে আপনারা বেশি নক করেন বা ওখানে বেশি সময় দেয়া, সচেতনতা, সতর্ক থাকা, এই জায়গাগুলো একটু জানতে চাচ্ছি। এটা আসলে একজন ডাক্তারের পক্ষে শুধু সম্ভব নয়, মাল্টিডিসিপ্লিনারি একটা টিমের মাধ্যমে কিন্তু এদের কাজগুলো করা হয় এবং সারা বাংলাদেশের সরকারি বেসরকারি পর্যায়ে কিন্তু একই মডেলে কাজ করা হয়। একজন ডক্টরের সঙ্গে অবশ্যই যখন পেশেন্টটাকে পারফরমেন্স টেস্টগুলো করবে, থেরাপিস্ট এবং সাইকোলজিস্ট পাশে থাকে। এই টিমের মাধ্যমেই কিন্তু তাদেরকে ডায়াগনোসিস করা হয় এবং প্যারেন্টস কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সাইকোলজিস্টের কিন্তু খুব বিশাল একটা রোল আছে, কারণ আগে আমি বলেছি যে ট্রিটমেন্টে প্রথম হচ্ছে প্যারেন্টসকে আগে আমরা ট্রিটমেন্ট করি। ওনাদেরকে আগে আমাদেরকে বলতে হয় এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, ধৈর্য ধরতে হবে এবং অনেক কিছু যখন চেঞ্জ করে ফেলি, আসলে প্যারেন্টসকে যদি আমি আগে থেকেই কাউন্সিলিং করে তাদেরকে সেটেল ডাউন না করি, তাহলে কিন্তু এই শিশুটার আসলে ট্রিটমেন্ট নেওয়া সম্ভব নয়। এবং আমরা মাঝারি এবং তীব্র তখনই বলি তার কোন জায়গাটাতে সে বেশি পিছিয়ে আছে, সোশ্যালাইজেশন, কমিউনিকেশন নাকি বিহেভিয়ারে। সেন্সরি ইস্যুসগুলো যদি থাকে তাহলে কিন্তু শুধু স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল স্কুলিং বা মেডিকেশন দিয়ে কিন্তু খুব বেশি কাজ হবে না। সেই ক্ষেত্রে আমরা সেন্সরি যে স্টিমুলেশন ইন্টিগ্রেটেড যে থেরাপিগুলো আছে সেগুলোকে কিন্তু ভিগোরাসলি দিতে হয় এবং সেটার কন্টিনিউয়াস বাচ্চা যেই রুমে থাকবে বা যেখানে থাকবে সেখানে ওইরকম ডিজাইন করা থাকে, লাইটিং, সাউন্ড বা তার ফ্যাব্রিক্সের যে ড্রেসগুলো হবে সেটা কীরকম, ওর সাথে কে কাজ করবে, কিভাবে কাজ করবে। তার কারণ যে বাচ্চারা টাচে প্রবলেম, তাকে আস্তে ধরছেন না জোরে ধরছেন। কিছু বাচ্চা আছে হালকা টাচ তাকে বদার করে না, কিছু বাচ্চা আছে যে এবং যে বাচ্চারা হালকা টাচে বদার করে না তারা কিন্তু দেখা গেল যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, হয়তো জায়গাটা ফুলে গিয়েছে, নীল হয়েছে বা একটু রক্ত বের হয়েছে, ও কিন্তু কান্নাও করছে না বা কাউকে সে বুঝাচ্ছেও না কাউকে যে সে ব্যথা পেয়েছে, তার সেন্সটা এতটা বেশি কম। আচ্ছা, আবার কিছু শিশু আছে জাস্ট আপনি টাচ করবেন সে একদম গরম তেলে পানি ঢালে যেরকম ইয়ে হয়, বিস্ফোরণ হয়, ও কিন্তু ঠিক এইভাবে একটা রিয়াকশন করে। সো এগুলো বুঝে বুঝে আমাদের কিন্তু আসলে থেরাপিগুলো শুরু করতে হয়। আর হাইপার অ্যাক্টিভিটি যদি থাকে বাচ্চার বা অ্যালার্জির প্রবলেম যদি থাকে, সিজার মানে এপিলেপসি বা মিগি যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মেডিকেশন না দিলে আমি যত ভিগোরাস স্টিমুলেশন দিই তাহলে কিন্তু কাজ হবে না। এবং হাইপার অ্যাক্টিভিটির সাথে ডায়েটের কিন্তু একটা বিশাল বড় রোল আছে, সেই ক্ষেত্রে আমাদের ডায়েট মডিফিকেশন করতে হয়। আচ্ছা, তার মানে আসলেই একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এটি। সাধারণত আপনি বলছিলেন যে কাউন্সিলিং এর একটা প্রয়োজন আছে প্যারেন্টসদের। এক্ষেত্রে প্যারেন্টসদেরকে আসলে কি ধরনের কাউন্সিলিং আপনারা দিয়ে থাকেন যাতে করে তারা বাচ্চাটির টেক কেয়ারের সাথে সাথে নিজেরও টেক কেয়ার করে এবং তারা নিজেদেরকে সেভাবে প্রস্তুত করে যে একটি অটিজমে আক্রান্ত শিশুকে তাদের ম্যানেজ করতে হবে বা টেক কেয়ার করতে হবে, সেক্ষেত্রে আপনাদের এখানে হয় কি, আপনি আসলে কিভাবে অ্যাপ্রোচ করছেন বাচ্চাটাকে। যখন একটা প্যারেন্টস দেখবে যে এই বাচ্চাটাকে তো আমি কন্ট্রোল করতে পারি না আমার বাসায়, কিন্তু এই ডক্টর বা এই থেরাপিস্ট বা এই সাইকোলজিস্টের কাছে আসলে আমার বাচ্চা কিছু না কিছু কাজ করে। কাজ মানে ওই রকম কাজ না, আমরা যে কাজগুলো করি, যেমন ব্লগসটা তুমি বানাও বা আমি একটা বুক পিকচার দিচ্ছি, তুমি শো করো কোথায় আপেল আছে বা কোথায় গাড়ি আছে। হ্যাঁ, এগুলো দেওয়ার জন্য কিছু টেকনিক্স আছে। আপনি বাচ্চার সঙ্গে কিভাবে মিশছেন, বাচ্চাকে আপনি অবজার্ভ করার পরে ওর কোন জিনিসটার প্রতি আসক্তি আছে সেটা দিয়ে কিন্তু বাচ্চার সঙ্গে আপনাকে আগে শুরু করতে হবে। তো এই টেকনিকগুলো আমাদের দেশে যেটা করা হয় সরকারি পর্যায়ে একদম হ্যান্ড অন হ্যান্ড প্যারেন্টসের সামনে করা হয় এবং প্যারেন্টস বুঝতে পারে এইটুক কাজ তো আমার বাচ্চা আমার সঙ্গে করে না, কিন্তু একজন আননোন পার্সনের সঙ্গে কিভাবে করে। ওখানে আসলে আমরা এমনভাবেই ট্রেন্ড আপ যে আমাদের টোন চেঞ্জ হয়ে যায় তখন যখন বাচ্চার সঙ্গে কথা বলি বা কাজ করি, এবং খেলার ছলে ছলে বাচ্চাকে আসলে অবজারভেশন করা হয় এবং এই লেভেলিংগুলো করা হয়। এটা কিন্তু কোনো ইনভেস্টিগেশন না যে আমি সিটি স্ক্যান, এমআরআই বা ব্লাড টেস্ট করে অটিজম আমি নির্ণয় করছি, সেটা কিন্তু নয়। সো আপনি কিভাবে বাচ্চার সঙ্গে খেলছেন, বাচ্চার সঙ্গে কথা বলছেন, ওকে কিভাবে টাচ করছেন, এইগুলোর মাধ্যমে বাচ্চার পারফরমেন্স লেভেল দেখে ওর কোথায় স্ট্রেংথ আছে, ওর কোথায় উইকনেস আছে, সেগুলো পিক করার পরেই কিন্তু বাচ্চাদের সঙ্গে কিন্তু আমাদের খুব বেশি একটা কষ্ট হয় না। ফার্স্ট ভিজিটে ওদের সাথে আমাদের একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। এবং এমনও আছে আমার এক্সপিরিয়েন্স থেকে, আমারই এক কলিগ, সে তার বাচ্চাকে দিয়ে মানে নাম ডাকলে সাথে সাথে তাকায় না, সেটা কমপ্লেন নিয়ে আসছে, কিন্তু আমি এমন একটা টোন করে ওর নাম ধরে ডেকেছি, ওর সঙ্গে সঙ্গে আমার সঙ্গে রেসপন্স করেছে এবং সেটা আজও সে বলে। সো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি সেটা হলো বড় ইম্পর্টেন্ট। এখন একটা প্যারেন্টসকে শিখিয়ে দিচ্ছে এবং প্যারেন্টস কিন্তু নিজে দেখছে যে না, ওদের সঙ্গে কাজ করলে ওরা কাজ করে এবং তাদের ইমপ্রুভমেন্ট হয়। এই যে ফার্স্ট আপনি তাদের একটা ট্রাস্টের জায়গা হলেন, নেক্সট ভিজিট থেকে কিন্তু প্যারেন্টস নিজে থেকে আপনার কাছে আসবে। এবং আমাদের এখানে প্যারেন্টস কাউন্সিলিং করতে হয়, স্পেশালি আপনার বাচ্চাদেরকে তো কাউন্সিলিং আলাদা করতেই হবে, চাইল্ড
কেয়ার গিভার যারা আছে, ইভেন আমরা টিচারদের সঙ্গেও কিন্তু কথা বলি যে ও আসলে স্কুলে কোন জিনিসটা ওকে বেশি বদার করে, এখন সে কেমন আছে থেরাপি বা মেডিকেশনগুলো নিয়ে। মোট কথা বাচ্চাটির আশপাশের যারা আছে তাদের সবাইকে আপনারা এই ব্যাপারে এডুকেট করে দিচ্ছেন কিভাবে শিশুটির সাথে কথা বলতে হবে, কমিউনিকেট করতে হবে, কি কোন ওয়েতে করলে তারপরে রেসপন্সটা ভালো আসবে সেই শিশুটির মধ্য থেকে। তো আরও একটু বিষয় জানবো, সেটা হচ্ছে আসলে বাবা মায়েরা যখন শুরুতেই জানেন বা বুঝতে পারেন যে তার শিশুটির অটিজম সমস্যা রয়েছে বা এই কন্ডিশনটা আছে, এরপরে তো এক ধরনের মানসিকভাবে আসলে বিধ্বস্তই হয়ে পড়েন তারা, যে কোনো কারণেই হোক, এবং তারা সেটিকে লুকিয়ে রাখতে চান অনেক ক্ষেত্রেই। নিশ্চয়ই আপনি আমার চেয়ে আরো বেশি অভিজ্ঞ এই ব্যাপারে। এই যে লুকিয়ে রাখার প্রবণতা, এই যে না আমার শিশু ভালো আছে সেটি মনে করা, চিকিৎসা কেন করাবো, সে কি পাগল নাকি, এই যে মিথটা বা এই যে স্টিগমাটা, এটির কারণটা কি বা এটি থেকে আসলে কিভাবে বের হয়ে আসা যায়? আসলে মিথ বা স্টিগমা এটা সবসময় থাকবে, সব পরিবেশে সব দেশে থাকবে, ডেভেলপিং বলি, ডেভেলপড কান্ট্রিতে বলি। যেমন রিসেন্টলি আমাদের দেশে একটা ইস্যু, সেটা হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, সেটা নিয়েও নিশ্চয়ই আমাদের মিথের অভাব নেই। সো প্রত্যেকটা বিষয় নিয়ে মিথ থাকবে। আর নিউরোলজিক্যাল কেস, বিশেষ করে শিশুদের যে কোনো ব্যাপারে কিন্তু মিথ আমাদের দেশে আছেই। তো আমরা যেটা একটু বলতে চাই যে কাপল কাউন্সিলিং কিন্তু আছে। এছাড়াও আমরা যখনই এক একটা সেশন করি, আমরা প্যারেন্টসকে বলি আপনার বাসায় যদি আপনার হেল্পিং হ্যান্ডও থাকে, যে কিনা বাচ্চাকে মানে স্কুলে নিয়ে যাচ্ছে বা ওকে টেক কেয়ার করছে, তাকেও নিয়ে আসবেন। কারণ প্রতিটা বিষয় তার সঙ্গে ট্রেন্ড আপ কেউ যেন কাজ করে। শুধু থেরাপি সেশনে বসে তাকে থেরাপি দিচ্ছেন তা কিন্তু নয়, থেরাপি সেশনে হয়তো 1 ঘন্টা সে দিচ্ছে, বাকি 23 আওয়ার্স কিন্তু শিশুটা আপনার কাছে থাকবে। ওর প্রতিটা ডেইলি লিভিং যে অ্যাক্টিভিটিসগুলো আছে, তার টয়লেটিং করা, তার ড্রেসিং করানো, তাকে ফিডিং করানো, প্রতিটা বিষয় কিন্তু আপনাদেরকে কিছু টেকনিক ফলো করতে হবে। সো প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যদি জানে যে না, আমি যদি এই ওয়েতে আমার বাচ্চার সঙ্গে ইন্টারাকশন করি, তাহলে কিন্তু আমার সাথে বাচ্চার একটা বন্ডিং আছে এবং বাচ্চার রেসপন্সটা ভালো, এবং এইটাই সে বাইরে অ্যাপ্লাই করছে। এবং এতে করে দেখা গিয়েছে যে প্রথম দিকে কাপলদের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে, ওনারা কিন্তু জিনিসটা ওভারকাম করতে পারে। আবার যখনই দাদি নিয়ে আসছে একটা সেশনে, নানি নিয়ে আসছে একটা সেশনে, তখন কিন্তু নিজেদের মধ্যে যে চেইনটা আছে, স্ট্রং যে চেইন, যে এটা কিন্তু একটু ব্রেকডাউন হয়, যে না এই বাচ্চাটাকে অবহেলা করলে চলবে না, বা ও আমাদের পরিবারের জন্য একটা অভিশাপ, সেটা আমাদের চিন্তা করলে হবে না। যখন ইমপ্রুভমেন্টগুলো দেখে তখন কিন্তু ওনারাও এনকারেজ হয়। এবং আমরা দেখেছি যে খুব তীব্র মাত্রার অটিজম এবং একটু লেট এজে আসছে, তা না হলে কিন্তু ওদেরকে ম্যানেজ করা যায়। এবং আমাদের ট্রিটমেন্টের ফার্স্ট লাইনে হচ্ছে দে আর নট কিউরেবল, দে আর ম্যানেজেবল। সো আমি কিভাবে ম্যানেজমেন্টটাকে কন্টিনিউ করব, সেটা আমার ব্যাপার, আমাদের ব্যাপার। এই জন্য বারবার আমি বলি এই সমস্ত প্যারেন্টসকে যে শিশুর ট্রিটমেন্টের আগে আপনাদেরকে ট্রিটমেন্ট করব, আপনাদের নিজেদেরকে আগে চেঞ্জ করতে হবে। কোথায় যাবে এটিও কিন্তু অনেকে জানে না, বা আসলে দেখা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ঘুরছে, সঠিক চিকিৎসা পাচ্ছে না, সঠিক ব্যবস্থাপনাটা তারা বুঝতে পারছেন না। একটু যদি সেই দিকটা একটু বলতেন, কারণ আমাদের যারা আসলে স্পেশাল চাইল্ড বা অটিজমের যে বাবা মায়েরা আছেন, শিশুদের বাবা মায়েরা, তারা এক ধরনের হতাশাগ্রস্ত বা হচ্ছে একটু মানে একেবারে অসহায় অবস্থায় থাকেন। তো ওই জায়গাটা থেকে কোথায় গেলে সঠিক চিকিৎসাটা পাওয়া যাবে সেটি যদি একটু বলতেন। সরকারি পর্যায়ে 34টি সরকারি মেডিকেল কলেজ উপজেলা সদরে শিশু বিকাশ কেন্দ্র নামের বিকাশ কেন্দ্র আছে, যেখানে মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে এই কাজগুলো, আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করা হয়। এছাড়াও ঢাকা কেন্দ্রিক আছে এভার কেয়ার, স্কয়ার হসপিটাল, তারপরে আছে ICMH, আরও কিছু আছে। আমরা তো জানি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সেখানে আছে, এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কিন্তু একটি স্পেশাল স্কুলও আছে, হসপিটাল বেস স্কুল কিন্তু বাংলাদেশে। এক্সপিজি হাসপাতাল, জি জি, অনেকে আসলে চিনতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমরা আগে বলতাম পিজি হাসপাতাল, সেখানে আছে। এবং যে কোনো আপনার 24টি সরকারি মেডিকেল কলেজ এবং 11টি হচ্ছে উপজেলা, এখানে কিন্তু শিশু বিকাশ কেন্দ্র আছে, এবং ফোন নাম্বার আছে কিন্তু ওখানে একটা। কোনো প্যারেন্টস যদি মনে করে, এটা আমাদের অর্থ মন্ত্রণালয়ের যে একটা তথ্য আছে, ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু প্রত্যেকটা ডক্টর, থেরাপিস্ট, সাইকোলজিস্টের সেন্টারের অ্যাড্রেস এবং ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, সেখানে খোঁজ নিয়ে তারপরে তারা যোগাযোগ করতে পারে। আমরা একটু জানতে চাই যে আপনি বলছিলেন মানে খুব বেশি মাত্রায় বা লেট স্টেজে যারা আসে তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। তো আসলে লেট স্টেজে যাতে না আসে, সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকবে, উপদেশ? ধন্যবাদ, খুবই সুন্দর একটি প্রশ্ন। আমরা যেটা করি, শিশু বিকাশ কেন্দ্রে, প্রত্যেকটা শিশু বিকাশ কেন্দ্রে আমরা প্রত্যেক বৃহস্পতিবারে যে শিশুগুলো একটু হাই রিস্ক বেবি, যেমন NICUতে ভর্তি আছে বা IPDতে মনে হয়েছে কোনো শিশুর ডায়রিয়া বা নিউমোনিয়ায়
আক্রান্ত হয়ে সে অ্যাডমিটেড, কিন্তু তার মধ্যে ডেভেলপমেন্টাল কিছু ইস্যুস আছে, সেই ক্ষেত্রে আমরা তখনই কিন্তু তাদেরকে কাউন্সিলিং শুরু করে দিই। সো আমি যদি রুট লেভেলে কাজ শুরু করি তাহলে কিন্তু পরবর্তী এই যে গিয়ে তার এই সিভিয়ারিটিগুলো নিয়ে আসে না। এনআইসিইউ মানে কি, যেখানে 40 দিন বয়স পর্যন্ত বা 28 দিন বয়স পর্যন্ত শিশুরা যেখানে ভর্তি হয়, এবং এই যে কতগুলো রিস্ক ফ্যাক্টর বললাম, যে বাচ্চার ডেলিভারির সময় সমস্যা হয়েছিল কিনা, মায়ের কোনো প্রবলেম ছিল কিনা, ওই হিস্ট্রিগুলো থাকলেই কিন্তু আমরা ওই শিশুগুলোকে রেজিস্টার্ড করে ফেলি। করার পরেই আমরা আর্লি কগনিটিভ স্টিমুলেশন বা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড যেখানে কাজ হচ্ছে, আমরা কিন্তু স্টিমুলেশন কাউন্সিলিং সেদিন থেকে শুরু করি। 15 দিন 20 দিন বয়স থেকেই একটা শিশু তাহলে কি পাচ্ছে, ফুল টিমের একটা সাপোর্ট পাচ্ছে। এবং আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে এবং ওই ফ্যামিলির ফোন নাম্বার আমরা রেখে দিই। এবং আমাদের কাছে এই হাই রিস্ক বেবিদের জন্য আলাদা যে রেজিস্টার্ড আমাদের বুকসগুলো আছে, সেখানে আমরা এই বাচ্চাটার 3 মাস 6 মাস 9 মাস বা 1 বছর বয়সে তার কি অবস্থা আমরা নিজেরা ফোন ফলো আপ করি। আচ্ছা, খুবই চমৎকার একটি ব্যবস্থা এটা। নিশ্চয়ই আরো যারা প্রতিষ্ঠান আছেন তারা বিষয়গুলো নজর রাখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারে শেষ দিকে চলে এসেছি, বাবা মা যারা আছেন তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলার আছে কিনা, যাদের অটিজম শিশু রয়েছে, অটিজম আক্রান্ত অটিজম শিশুর বাবা মার জন্য আমি বলতে চাই, আপনারা যে ধৈর্যটা ধরেছেন প্রথম থেকে, এটা হাল ছাড়বেন না। এবং এই ট্রিটমেন্টটা হচ্ছে একটি কন্টিনিউয়াস প্রসেস, আপনাকে অবশ্যই সেই কন্টিনিউয়াস প্রসেসটাকে কন্টিনিউ করতে হবে। এবং ডক্টর শপিং করবেন না, মানে আজকে এই ডক্টর 6 মাস পরে আমি আরেক ডক্টরের কাছে যাব। পৃথিবীব্যাপী সব জায়গায় কিন্তু ট্রিটমেন্ট প্ল্যান, ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি এটাই। এবং এখানে ওষুধের ভূমিকা খুবই কম, শুধুমাত্র স্পেশাল কিছু কেস ছাড়া, বা যে বাচ্চাটা অতিরিক্ত মানে যার হচ্ছে খিঁচুনি আছে, এছাড়া কিন্তু খুব বেশি একটা মেডিসিন লাগে না। হাইপার অ্যাক্টিভিটি আছে যে সমস্ত অটিজম শিশুদের, তাদের বেলায় আমরা ডায়েট মডিফিকেশন বা অনেক কিছু আছে আমাদের, সেই টেকনিকসগুলো যদি ফলো করি 3 মাস বা 6 মাসের বেশিও কিন্তু আমরা হাইপার অ্যাক্টিভিটির মেডিসিনগুলো কন্টিনিউ করতে বলি না। সো আপনারা যে ধৈর্য ধরেছেন, সেই ধৈর্য ধরে যেই সেন্টার থেকে, যেই ডক্টরের আন্ডারে, যে থেরাপিস্ট বা স্পেশাল স্কুলের আন্ডারে আছেন, ওখানেই আপনারা কন্টিনিউ করেন আপনাদের চিকিৎসাটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ। দর্শক, মাই হেলথের এই পর্যায়ে এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে এবং মাই টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।